আজকে আমাদের চতুর্থ দিন, দ্বিতীয় ক্যাম্পিং এর প্রথম ক্লাস। আমাদের টপিক হচ্ছে প্রিন্ট ডিজাইন প্রিন্সিপালস। প্রিন্ট ডিজাইন প্রিন্সিপালস বিষয়টা কেমন জানি একটু বেশি ঘোলাটে ঘোলাটে লাগে সবার কাছে। আসলে প্রিন্ট ডিজাইনটাই কি বা প্রিন্ট ডিজাইনের প্রিন্সিপালটাই কি, যদিও মোটামুটি অনেকের ধারণা থাকতে পারে। তো আমি একটু ব্রিফলি বোঝানোর চেষ্টা করব। কার্ড বুক নিলাম। গ্রাফিক ডিজাইনের কয়েক ধরনের প্রাইমারি এলিমেন্ট থাকে, প্রাইমারি সেক্টর আছে। গ্রাফিক ডিজাইনটা কি কারণে কাজে লাগে বা কাদের উদ্দেশ্যে কাজে লাগে, ওই বিষয়টাকে খেয়াল করে কয়েকটা সেকশনস আছে। যদিও এটার কোনো ডিফাইন্ড সেকশন নাই যে আসলে এটা একটা ওইরকম ভাবে কোনো সেকশন নাই। তো প্রাইমারিলি যদি আমরা ধরি গ্রাফিক ডিজাইন, একটা হচ্ছে পাবলিকেশনস, একটা হচ্ছে ডকুমেন্টস টাইপ, পাবলিকেশন হচ্ছে এডিটোরিয়াল, একটা হচ্ছে ডকুমেন্ট বা ডক টাইপ, তারপরে হচ্ছে প্রমোশনাল। প্রমোশনাল প্রমোশনালটার আবার দুই ধরনের উদ্দেশ্য থাকতে পারে। একটা হচ্ছে সরাসরি প্রিন্ট করা হবে, কিংবা অ্যাডভার্টাইজমেন্ট বা যেটা হচ্ছে জাস্ট ব্যানার টাইপের, বা যেটা বলে ওয়েব বেসড। তো ওয়েব বেসড থাকতে পারে প্রমোশনাল, বা প্রিন্ট রিলেটেড প্রমোশনাল থাকতে পারে। তো এখানে আমরা কথাটা খেয়াল রাখবো যে আসলে প্রমোশনের মধ্যে প্রিন্টটা থাকতে পারে, এই ডক টাইপটাও এটাও দুই জায়গায় থাকতে পারে, এডিটোরিয়াল ডিজাইনটাও দুই জায়গায় থাকতে পারে। তো প্রাইমারিলি আমরা এখানে মোটামুটি এই জিনিসটা পাচ্ছি যে আমরা যে এলিমেন্টটা বানাচ্ছি সেটা মেজরলি যে দুইটা সেকশনের জন্য মোটামুটি একটু ক্লেরিফাই করা যায়, বা উদ্দেশ্যটা আর কি, যে অডিয়েন্সটা কে, হয়তো বা ওয়েব হইতে পারে, হয়তো বা প্রিন্ট হতে পারে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তারপরে ডিজাইনের আরো আরো যে সেক্টর গুলি আছে তার মধ্যে আছে ইলাস্ট্রেশন থাকতে পারে, ইলাস্ট্রেশন থাকতে পারে, প্রোটোটাইপিং থাকতে পারে। ইলাস্ট্রেশন থাকতে পারে, এটা দরকারটা গ্রাফিক ডিজাইনে। প্রোটোটাইপিং এ থাকতে পারে, প্রিন্ট ডিজাইনে থাকতে পারে। তো এরকম মানে অনেক রিলেটেড, ইন্টার রিলেটেড, কো রিলেটেড, এরকম অনেক সেকশনস আছে। কিন্তু এ- এ- আলাদা আলাদা যে বিষয়গুলি তার দরকার বা প্রয়োজন অনুসারে সেটা বিভিন্ন সেকশনে ডিভাইডেড হয়। যেমন প্রোটোটাইপিংটা হচ্ছে ইউআই ইউএক্স এর জন্য হয়, ইলাস্ট্রেশনটা হচ্ছে যেটা ভেক্টরাইজিং এর জন্য হয়, প্রমোশনাল গুলি মূলত ও, যেগুলি যে ধরনের আইটেমগুলি আমরা প্রমোট করি তার জন্য হয়ে থাকে। তো যেটা বললাম, তো প্রিন্ট ডিজাইনটা, ফাইনালি প্রিন্ট ডিজাইনটা কি? প্রিন্ট ডিজাইনটা হলো ফাইনালি যেটা হচ্ছে যে আমরা যে ডিজাইনটাকে প্রিন্টেবল করার জন্য তৈরি করি, ওই ডিজাইনটাই ফাইনালি প্রিন্ট ডিজাইন। প্রিন্টেবল করার জন্য একমাত্র একটাই উদ্দেশ্য থাকবে, সেটা হচ্ছে
প্রিন্ট করা। তো সেই উদ্দেশ্যে আমরা যে ডিজাইনটা করব সেটা হচ্ছে আমাদের প্রিন্টেবল বা প্রিন্ট ডিজাইন। এখন আমাদের কিছু প্রিন্ট ডিজাইনের স্ট্রাকচার, দরকার বা লজিক, এই বিষয়গুলি একটু আপনাদের সামনে তুলে ধরছি। যেটা হচ্ছে, আমি আপনার 2000 কত সাল থেকে, এই 11 বা 12 থেকে যখন ক্লাস 9-এ পড়ি, পাশাপাশি আমাদের বাড়ির পাশে বা নেয়ার বাই একটা প্রিন্টিং ফার্ম ছিল, সেখানে আসা যাওয়া করতাম, দেখতাম, কাজ শেখার চেষ্টা করতাম। তো ফাইনালি একটা সময় দেখতে দেখতে অনেক কিছু শিখে যাই। তারপরে ওই ফার্মে চাকরি করি। ওই ফার্মে চাকরির সুবাদে মোটামুটি 13 সাল, 14 সাল, 15 সাল পর্যন্ত মোটামুটি আমি ওখানে চাকরি করি এবং প্রায় 4-5 বছর আর কি আমার এই প্রিন্ট রিলেটেড ক্যারিয়ারটা আমার ছিল। তো এক সময় ছোট থেকে একদম চিফ ডিজাইনার পর্যন্ত ছিলাম বিভিন্ন প্রিন্টিং ফার্মে। সো এতে করে আমার কিছুটা এক্সপিরিয়েন্স আছে কিছু কিছু এক্সট্রা টপিকের উপর। মূলত হচ্ছে যে আমরা যারা ফ্লায়ার করি, পোস্টার করি, ব্যানার করি, ফ্লায়ার, পোস্টার, ও সরি, ফ্লায়ার, পোস্টার, ব্যানার, বিজনেস কার্ড, সো তারপর হচ্ছে ম্যাগাজিন, তারপর হচ্ছে ক্যাটালগ, এরকম মানে যে কোনো কিছু যেটার উদ্দেশ্যটাই হলো শুধুমাত্র প্রিন্ট হবে এবং আপনার মানে ধরে নেওয়া যায় যে আমরা যেই কাজের জন্য CMY কে কালার আউটপুটটা রাখি, সেটাই হচ্ছে আমাদের প্রিন্টেবল কাজ এবং সেটা প্রিন্ট হবে ফাইনালি। এবং এই প্রিন্ট হওয়ার জন্য যে ডিজাইনগুলি করি আমরা সেগুলি হচ্ছে প্রিন্ট ডিজাইন। আশা করি বুঝাতে পারছি। এখন আমি যদি কয়েকটা কিউএনএ করি, মানে কোয়েশ্চেন দেয়া নেয়া এরকম টাইপের কিছু, দাঁড়ান। কোয়েশ্চেন দেয়া নেয়া বা কোয়েশ্চেনিং টাইপের, তো আমি জাস্ট আপনাদের কয়েকজনকে জিজ্ঞেস করবো মোটামুটি দেখে দেখা যাক কে কে বুঝেন। আচ্ছা, সাপোজ ধরেন আমি, আসিফা আপু কি আছেন? হ্যালো। আচ্ছা, নির্ঝর আলিফ, হ্যাঁ ভাইয়া। আপনাকে জিজ্ঞেস করি, ধরেন আপনি একটা পিডিএফ বানালেন, আহ, এটা হইতে পারে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে পিডিএফটা বানালেন, এটা হচ্ছে একটা আপনার একটা রেজিস্ট্রেশন ফর্ম, কোথাও এক জায়গায় ভর্তি হবেন, তার জন্য একটা অ্যাপ্লিকেশন ফর্ম বানালেন। এই ফর্মটা তো আপনি বা সিভির মতো এটা আপনি বের করতেই হবে। সো আপনার হ্যাঁ এই ফরম্যাটটা কি, এটা কি প্রিন্ট ডিজাইন নাকি হ্যাঁ প্রিন্ট ডিজাইন। আপনার ডক টাইপ? বলেন, প্রিন্ট ডিজাইন। বুদ্ধি করে বলেন। জি ভাইয়া, যেহেতু সিভি এটা তো প্রিন্ট করতেই হবে, আচ্ছা প্রিন্ট করার উদ্দেশ্যে তৈরি করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আমি কিন্তু উপরে একটা ক্যাটাগরি বলছিলাম যে ডক টাইপ। ডক ডক টাইপ টাইপ, ওয়েব অথবা প্রিন্ট। সেটাতে দুইটাই থাকতে পারে, ওয়েবও থাকতে পারে, প্রিন্টও থাকতে পারে।
মানে প্রিন্ট ফরম্যাট, প্রিন্ট ডিজাইন ঠিক আছে, কিন্তু ওটারও কিন্তু আবার বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন থাকে। যেমন এডিটোরিয়াল, এটা দুই ধরনের থাকতে পারে, প্রমোশনাল, এটাও দুই ধরনের থাকতে পারে। কি বললাম বুঝছেন না? জি জি ভাই। আচ্ছা ঠিক আছে। আদার যে এখানে যে আইটেমগুলি রাখছি, যদি আমি বলি যে ব্যানার, ব্যানার আমি ধরেন নির্বাচনী পোস্টার বা ব্যানার ডিজাইন করব, সেটা আমার কি ডিজাইনের আওতায় পড়ে? প্রিন্ট ডিজাইন ভাইয়া। এটা স্বাভাবিকভাবে প্রিন্ট ডিজাইনের মধ্যে, কারণ এটা আমরা প্রিন্ট করব। এখন যদি আমরা ওই ডিজাইনটাকে সিএমওয়াই কে কালার না দিয়ে আরজিবি তে করি, তাহলে যে মেশিন গুলো আছে ওই মেশিন গুলো কিন্তু বুঝে না। সিএমওয়াই কে কালার ছাড়া ওই মেশিন গুলো বুঝবে না। তো আমাদের খেয়াল রাখতে হবে আমাদের দরকারের উপর বেস করে আর 8 জিবি কথাটার অর্থ তো মোটামুটি সবাই জানেন, তাই না? জি জি। 8 জিবি হচ্ছে রেড, গ্রিন, ব্লু, যেটা হচ্ছে আমরা যে ডিসপ্লেতে বা পিক্সেলে যে বিষয়টাকে দেখি, তো এই প্রত্যেকটা পিক্সেল, পিক্সেল বুঝাইতে গেলেও আপনাদেরকে এরকম লজিক দিতে হবে যে আসলে পিক্সেল হলো এরকম একটা ছোট্ট একটা ইউনিফাইড ডিসপ্লের জন্য ডিসপ্লে কালার আর কি, বা এটা হচ্ছে প্রেজেন্টেশন একটা ইউনিট। এই এলিমেন্ট। হ্যাঁ হ্যাঁ, তো এই এলিমেন্ট গুলি যখন আপনার শো করতে হবে, তা আপনার যখন যেটা কালার দরকার হয় এখান থেকে তারা মানে নিজেদেরকে ওভাবে রিপ্রেজেন্ট করে। যদি মনে হয় যে এখানে সাদা কালার থাকবে, তাহলে তারা কি করবে, এই যে ব্লু বাড়াই যাবে, গ্রিন বেড়ে যাবে এবং রেড বেড়ে যাবে, তিনটা কালার বেড়ে গিয়ে সাদা বের হবে। আপনি দেখবেন যে আপনি যদি আপনার মোবাইলের ব্রাইটনেস সাদা দিয়ে রাখেন, তাহলে দেখবেন মোবাইলের চার্জ বেশি যায়। কারণটা কি? কারণটা হচ্ছে যে স্লাইডারের যে কালারগুলি আছে পিক্সেলে, এই তিনটা কালার একমাত্র 255 255 255 হওয়ার পরই ফাইনালি একটা সাদা কালার আউটপুট করতে পারে। তো এই কারণে চার্জ বেশি যাবে। সে যদি মানে কালো কালার হয়, দেখবেন যে ডার্ক মোড, মোবাইলে এখন স্মার্টফোনে ডার্ক মোড বের হচ্ছে, তো ডার্ক মোডে যদি কালারটা রিপ্রোডিউস করে, তখন কিন্তু দেখবেন যে ডার্ক মোডে ব্যাটারি সেভ করে। কারণটা কি? ডার্ক মোডের মধ্যে আপনার তিনটা স্লাইডারই একদম 0 0 তে থাকে। কি বলছি বুঝতে পারছেন? তো এটা হচ্ছে 8 জিবি কালার। 8 জিবি এই তিনটা কালার দিয়ে রিপ্রেজেন্ট করে। আর প্রিন্টেবল ফরম্যাট সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এন্ড ব্ল্যাক, এই তিনটা কালার দিয়ে তৈরি হয়। তো এখন আমরা যেই সকল ডিজাইনগুলি সিএমওয়াই কে কালারে করব, বুঝে নিতে হবে যে ওই ডিজাইনগুলি প্রিন্ট হবে, এবং তাদের উদ্দেশ্যটাই হলো এই কারণে যে তারা ছাপাবে বা প্রিন্ট রেডি তৈরি করতে হবে। এবং আচ্ছা হ্যাঁ, এখানে একটু প্রশ্ন ছিল। হ্যাঁ অবশ্যই। সেটা হচ্ছে এই যে এখানে যে সিএমওয়াই কে চারটা কালার, তো চারটা কালার তো প্রেসে আসলে প্লেট হয়, প্রত্যেকটার হ্যাঁ জন্য তো আলাদা আলাদা প্লেট। হ্যাঁ হ্যাঁ এখন সেই ক্ষেত্রে মনে করেন আমি সায়ান দিলাম হচ্ছে 80%, হ্যাঁ ইয়েলো হচ্ছে আমার 60%, ম্যাজেন্টা হচ্ছে 40%, হ্যাঁ আর ব্ল্যাক হচ্ছে আমার 100%। হ্যাঁ যেটা আমাদের ডায়েরির ক্ষেত্রে হয়ে থাকে, আমাদের বেশিরভাগ করার পরে হচ্ছে ডায়েরি আর হচ্ছে স্কুলের খাতা, হ্যাঁ ওই যে হ্যাঁ যে খাতাগুলা। তো বিষয়টা হচ্ছে এখানে ওরা যেটা বলে ওদের কাছে গেলে যে আপনি সায়ানো 100 দিবেন, ম্যাজেন্টাও 100, ইয়েলো 100, ব্ল্যাকটাকে আপনি লাইট করে দিবেন, তাহলে যে প্রিন্টিং প্রেসে এরকম হয়। এই ক্ষেত্রে আপনার বক্তব্য কি? আচ্ছা, আমি আপনাকে একটা জিনিস বুঝতে চাই। জি এটা আপনি প্রিন্টিং প্রেসের ব্যবসা সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? আপনি তো ব্যবসায়ী, তাই না? আপনি নিজেও একটা জি ব্যবসা করতেছেন। ধরেন আমি আহ,
এখানে দুইটা ব্ল্যাক রাখি পাশাপাশি। একটা ব্ল্যাক হচ্ছে শুধুমাত্র 4 কালারের ব্ল্যাক। জি আচ্ছা, এই যে এটা হচ্ছে, এই পাশেরটা হচ্ছে 4C ব্ল্যাক, 4C ব্ল্যাক বা 4 কালারের আউটপুট, ধরেন যে 4 কালারের আউটপুট। আর এটা হচ্ছে 3C ব্ল্যাক। আজকে আপনি ওনার সম্পর্কে আমি বলে দিই আপনাকে সবকিছু। এটা হচ্ছে 3C ব্ল্যাক। আপনি প্রিন্টিং এ যখন আপনি ধরেন 1000 পোস্টার বানাবেন, তো 1000 পোস্টারের জন্য আপনার কি কি জিনিসটা লাগবে? প্রাইমারিলি লাগবে আপনার 1000 পোস্টারের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ পেপার লাগবে। পেপার লাগবে আচ্ছা 500 ফিট ধরেন। আমি বলি পেপার লাগবে, না পেপার শিট লাগবে আর কি, ঠিক আছে? জি তারপর হচ্ছে এটা লাগবে ডাইস। ডাইস বুঝেন? ডাইস মানে প্লেট। প্লেট লাগবে 4টা প্লেট। এটা এটা ছাপাইতে গেলে 3টা প্লেট লাগবে। আর কালার আচ্ছা, আর ডাইস লাগবে। আর আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে প্রিন্টিং কস্ট, 3 কালারের প্রিন্ট কস্ট। ছাপানোর জন্য যে মেশিনটা আছে, সেই মেশিনটাতে যদি 3 কালার ছাপায় তাহলে 3 বার ছাপাবে। সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, 3টা রুলার 3 বার ঘোরাবে একটা সাইজের উপর, একটা প্রিন্টিং আউটপুটের উপর। কি বলছি বুঝছেন? মনে করেন জি এই পেপারটাই সে, এটা 3টা ডাইস সে 3 বার ছাপাইলে এরকম একটা কালার পাবে, সে এই জিনিসটা পাবে। আচ্ছা, এখন তারা কিভাবে চিন্তা করে, আপনি যদি আরেকটু স্পেসিফিক্যালি ধরেন, যে আমি ধরলাম আমার এখানে 1000 পেপারের দাম ধরেন ধরেন 750 টাকা। ওকে ভাইয়া, তো কম পেপারের হয় না, হ্যাঁ হ্যাঁ, পেপারের দাম এখন অনেক বাড়তি। আচ্ছা ঠিক আছে, আপনি জাস্ট ধরে নেন। আপনি ব্যবসায়ী মানুষ, এখন আপনার একটা আইডিয়া আসবে। আমি না ভাইয়া, আমি খোলাখুলি বলি, আমার সেটা হচ্ছে আমার শুরুটা হয়েছিল এজেন্সি হিসেবে, তো পরবর্তীতে আমি প্রিন্টে আর কি কনভার্ট হয়েছি আচ্ছা এবং কাউসার প্রিন্টে। ভাই, আমি এই জি বিষয়টা ক্লাসের শেষে রেকর্ডের বাইরে বলবো না, ঠিক আছে? এখন ওকে কিন্তু ওকে ভাই। তো আচ্ছা ঠিক আছে, আমি শেষ করে নিই। তো ডাইস ধরেন আপনি 140 টাকা করে, 3টা ডাইস আপনার কত আসতেছে? 420 টাকা আসলো। যে কোনো ধরেন যে কোনো পেপারের একটা সাইজ আসলো। আচ্ছা, আর প্রিন্টিং কস্টটা আসলো ধরেন ছাপার মেশিনে 100 টাকা পিস, তো 300। আচ্ছা, তারপর গিয়ে হচ্ছে অ্যাডিশনাল লাভ, ব্লা ব্লা ব্লা। তারপর হচ্ছে প্রফিট দেওয়ার পর সে আপনাকে ডিক্লেয়ার দিল যে আমরা 1000 পোস্টার ডিজাইন করি ধরেন 4500 টাকায়, ঠিক আছে? মানে টোটালি আমাদের ভ্যালুটা হচ্ছে, আমরা 1000 পোস্টার করব 18/23, 4500 টাকায়। ও পেপার তো এরকম না, পেপার হয় 1700-1500 এরকম হইতে পারে আর কি, ঠিক আছে? যাই হোক, 2250। হ্যাঁ হ্যাঁ। তো এটা হচ্ছে ধরেন টোটালি সে 4500 টাকা আপনার কাছ থেকে চার্জ নিল। তো চার্জ নেওয়ার পর তার কস্টিংটা হলো 400 পিস, 300 হচ্ছে 700, 700 1700 হচ্ছে 2400, 2500 টাকা। তার টোটাল এখানে খরচটা যাচ্ছে 2500 টাকা। তো এখানে সে যদি 450 টাকা, আরে সরি 4500 টাকা রাখে বা 3500 টাকাও রাখে আপনার কাছে, তাহলে এখানে তার প্রফিট বা মুনাফা পাচ্ছে কত? 1000 টাকা সে প্রফিট করলো। এখন আপনি সেম এই কালারের জায়গায় এই কালারের কালিটা নিচ্ছেন, মানে আপনি বললেন যে ভাই ঠিক আছে আমার অত ডিপ লাগবে না, একটু হালকা হলে চলবে, সে বুদ্ধি করে আপনারে দিয়ে দিল যে এটা ডিসিতে দিয়ে দিল। এখন আপনি চাচ্ছেন যে না আমার রিচ ব্ল্যাক লাগবে, আমি খুব এক্সট্রিম ব্ল্যাক নিলাম,
তখন সে পেঁচে পড়ে গেল। আপনাকে সে যেটা বুঝাইলো আপনি ভিন্ন কথা বলে দিলেন যে না ভাই, আমি 3টা স্লাইডার দিব না, আমি শুধু একটা স্লাইডার দিব প্লাস আরো 3টা স্লাইডারও দিয়ে দিব। আমার কথা হলো ব্ল্যাক আমি মেইন দিব, তারপর বাকিগুলি থেকে এডিশনাল যা দেওয়ার দিব। তো এই কারণে আপনি কালার এই যে এরকম পাইলেন। ধরেন আমরা যেটা করি 20, 12, 8 এবং 100, দেখেন তো আমার ব্ল্যাকটা কি সরে গেছে? যায় নাই তো, আমার ব্ল্যাকটা কিন্তু খুব স্ট্যান্ডার্ডই আছে। ঠিক আছে, আরো বাড়াইলে হয়তো বা আরেকটু বাড়াইলাম, এটা এটা এই ব্ল্যাকটা আরেকটু বাড়াইলাম বা এরকম দিলাম, মোটামুটি যাই রুলার দিয়ে টানলাম। এখন দেখেন খরচটা আমার কত বাড়তেছে। 4 4 140 কত আসে? আর 140 হলে 560 টাকা। ফরেক্স প্রিন্টিং 400 টাকা। তো এখানে 400, 500, 960, 960 আর 1750, 1000, 1010 টাকা আর 1700, 3760 টাকা। 3760 টাকা। এখন আপনি তার সাথে ডিল করলেন বা সে আপনার কাছ থেকে কাজটা পাওয়ার জন্য তুলনামূলক মার্কেটে কম্পিটিশন দেখানোর জন্য সে বলে দিল আচ্ছা ঠিক আছে 1000 পোস্টার আপনি 3500 টাকা দিয়েন। এখন আপনি জানেন বা অন্য আরেকটা কোম্পানি, সম্ভাবনা কোম্পানি, যে কিনা খুব কোয়ালিটিফুল ছাপা দেয়, প্রিন্টিং এর কোয়ালিটি ভালো রাখে, কিন্তু সে বলতেছে যে ভাই ন্যূনতম 4000 টাকা দিতে হবে, না হলে ভাই আমি পারবো না, মানে আমার ব্যবসা লস হবে ভাই, এখানে ছাপার কাজ আছে, এখানে এটা আছে সেটা আছে, ভাই আমি পারবো না। এখন আপনি সেখানে গিয়ে 500 টাকা কমে পাইলেন, যার কাছে তার কাছে দিলেন। যে 500 টাকা কমে যার কাছ থেকে পাইলেন, ওই লোকটা হলো অ্যাকচুয়ালি ফ্রড। কিভাবে ফ্রড? সে আপনার কাজটাকে কনভার্ট করতেছে 3 কালারে, 4 কালারের আউটপুটটাকে সে 3 কালারে কনভার্ট করতেছে। কারণটা কি? সে জানে 4টা ডাইস করতে গেলে ছাপাটা অনেক সুন্দর হবে, অনেক ফিনিশিং হবে, কিন্তু আমার এখানে খরচগুলি বাড়তেছে। খরচগুলি বাড়তেছে বলতে ডাইসের দাম বাড়তেছে, প্রিন্টিং এর মানে কালি বেশি যাচ্ছে, যেটা হচ্ছে প্রিন্টিং বেশি কিন্তু কালো কালির দাম অতিরিক্ত বেশি, হয়তোবা 10 টাকা 20 টাকা বেশি, কিন্তু অ্যাকচুয়ালি কালো কালির খরচটাও বেশি। কি বলছি বুঝতে পারছেন? কারণ কালো কালি অন্য তারাই, কালারের থেকে হ্যাঁ হ্যাঁ, কালো কালিটা তখন তারাই ব্যবহার করে, মানে কালো কালিটা তারা তখন ব্যবহার করে যখন দেখবেন যে তারা কোনো প্রোডাক্টের ছাপার মান নিয়ে খুব সন্তুষ্ট হতে চায়, মানে কাস্টমার খুব প্যারা দিচ্ছে যে ভাই আমার ছাপা ভালো হচ্ছে না, মানে কি, মানে এই কালারের সাথে তো এই কালার কোনো ভাবে যাচ্ছে না, ঠিক না? অথচ সে আপনাকে এটা কালো হিসেবে ধরাই দিচ্ছে। বুঝতে পারছেন? তো এখন এই সেম কাহিনীটাই হয়েছে ভাই। যখন গত বছর ডায়েরি করতে যখন গেছি তখন সে আমাকে বুঝাইতেছে যে আপনি এত পরিমাণ কালো দিচ্ছেন, আমি কালোকে 100 করে দিচ্ছি, বাকিগুলো আমার 0 ছিল। উনি আমাকে বুঝাইতেছে যে এত পরিমাণ কালো দিচ্ছেন যে এটা আসলে আপনার কালসা একটা ছাপ চলে আসবে, এই জন্য আমি লাইট করে দিয়ে এটাকে কমিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একদম একটা নগণ্য এক্সকিউজ। এটা কি করে, যারা চুর আছে, বাটপার আছে, তারা ফটোশপে যায়, একটা পোস্টার ডিজাইন করে, আপনার ফটোশপে একটা অপশন আছে, ফটোশপ কে মনে হয় ব্ল্যাকের একটা পার্সেন্টেজ দেয়া যায়। এই যে দেখেন সিএমওয়াই কে কন্ট্রোল শিফট কে দিছি আমি, সিএমওয়াই কে যে কালারটা আছে সেখানে কাস্টম সিএমওয়াই কে, এবং এইখানে যথাসম্ভব সে ব্ল্যাকটাকে খুব কমাই দেয়, ব্ল্যাক জেনারেটর নান দিয়ে সে সিএমওয়াই কে দেয়। এখন আপনি মনে করেন আপনি এটা একটা পোস্টার বানালেন, এটা ধরেন এটা একটা পোস্টার বানালেন, সে কি করবে এমন ভাবে এটাকে কালারিফাই করবে, যেমন এখন আমি যদি এই আউটপুটটা ধরি এবং এটা যদি আমি এখানে প্রেজেন্ট করি,
এখন এটাকে সে ইমেজে যাবে, মুডে যাবে, সিএমওয়াইকে তে কনভার্ট করবে। পারি না ক্লাসে। এই যে দেখেন, এখন এটাতে কি হয়েছে বলেন তো? এটাতে আপনি যদি কালার চ্যানেলে যান, ফটোশপ কালার চ্যানেল, দেখবেন যে ব্ল্যাকের উপর কোনো প্রভাব নাই, ব্ল্যাকের কোনো কালার নাই। কাউসার ভাই জি জি বুঝতে পারছেন? দেখতেছি। এই হ্যাঁ কাজটাই করছে সে, যে সায়ান, ম্যাজেন্টা এবং ইয়েলোতে কনভার্ট করে নিছে, ব্ল্যাকের কোনো কালার নাই, মানে ব্ল্যাকটা আমরা না ছাপাইলেও আমাদের আউটপুটটা এরকম আসবে। কি বলছি বুঝতে পারছেন? দেখেন ব্ল্যাকটা জি। নাই, অথচ তারপর আউটপুট এরকম লাগতেছে। কিন্তু আসলে কিন্তু ব্ল্যাকটা না থাকলে কালারের ফিনিশিংটা আসে না। আর অ্যাকচুয়ালি যে ডাইস গুলি কিরকম কালারের হয় সেটা দেখতে চাইলে এরকম দেখে নিতে পারেন যে এরকম হয়। ডাইস গুলোর কালার দেখছি আমি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওই যে যেটা আজকে আপনাকে বললাম, সে আমাকে ব্ল্যাকটা লাইট করে দিয়ে বলতেছে যে এটাতেই আর কি ছাপা খুব ভালো আসবে। ওইটা এখন ছিল আমার প্রথম ডায়েরি করা। ও আচ্ছা, এই কাজ আমরা নিজেরাও করছি। মানে মেন কথা হচ্ছে মালিকেরা অনেক সময় কাজ পাওয়ার তাগিদায় কম টাকায় কাজ নিয়ে নেয়। কারণ আর তারপর হচ্ছে যারা কালারের কাজটা বুঝে না তাদেরকে এইভাবে ধরায় দেয়। কি বলছি বুঝছেন? মোটামুটি জি জি আউটপুটটা সেম হয়ে যায়, কিন্তু আসলে কিন্তু এটা তো আমরা ছাপা দুইটা ফিনিশিং পাশাপাশি যদি রাখি তখন বুঝতে পারবেন যে আসলে কি প্রবলেমটা হয়ে গেছে। এমনিতে কিন্তু এটাকে সবাই কালো বলবে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল কালো না। এটারে হচ্ছে বলা হয় 3 কালারের কালো, আর এটা হচ্ছে 4 কালারের কালো, রিচ ব্ল্যাক। তো ফাইনালি আপনার 3 কালার এবং 4 কালারের ডিফিনিশনটা এটাই আর কি, ডিফারেন্সটা। সো তারপর আমরা যেটা বলতেছিলাম, যেটা হচ্ছে মোটামুটি প্রিন্ট ডিজাইনের লজিকটা শেষ। এখন হচ্ছে আমাদের ফন্টের ইস্যুটা। ফন্টের ইস্যু হচ্ছে, মানে এই এই কাজটা একটু দেখবেন, সবাই বুঝবেন আশা করি। আমি যখন প্রিন্টিং প্রেসে চাকরি করতাম তখন আমার মাথায় একটা জিনিস সব সময় ঘুরতো, মানে একজন ডিজাইনার হিসেবে, যে আমি টাইটেলে কত সাইজের টেক্সট দিলে, কত সাইজের টেক্সট দিলে এই টেক্সটটা অ্যাকচুয়াল লাইফে কত বড় হয় তা দেখতে চাইতাম। কি বলছি বুঝছেন? আমি সব সময় এক্সপেরিমেন্ট করতাম। 3.5, যদিও 5 না, 3.25 ইঞ্চিস বাই 2 ইঞ্চিস, এরকম একটা শেপ, যেটা হচ্ছে বিজনেস কার্ড। আমি সব সময় এক্সপেরিমেন্ট করতাম বিভিন্ন সাইজের উপর, যে আমি যে একটা লেখা দিব, এই লেখাটার সাইজটা যদি এত হয় তাহলে আমার আউটপুটটা কত বড় হবে। আমি একবার দিতাম 7, মানে 7 দিতাম, 8 দিতাম বা 6 দিতাম, দিয়ে দিয়ে ফন্ট দিয়ে দিয়ে দেখতাম যে আসলে এটা বাস্তবিক অর্থে বাস্তবে ছাপার পর কিরকম হয়, কতটুকু ফন্ট হয় রিয়েল লাইফে। কি বলছি বুঝতে পারছেন? এবং জি একটা কালার, সাইন কালার আমি দেওয়ার পর আমার মনিটরে কিরকম আসতেছে, আউটপুটটা কিরকম আসতেছে তা নিয়ে এক্সপিরিয়েন্স করতাম, ফিডব্যাক নিতাম। তো বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম যে আপনি যদি প্রিন্টিং জগতে থাকেন তখন আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে। তো আমি আমার এক্সপেরিমেন্ট থেকে বুঝতে পারছি যে আমি আমার ম্যাগাজিনের সাইজ যদি 12 জায়গায় 9 দিই, হ্যাঁ জি 12 জায়গায় 9 ফন্ট দেই, এবং টাইটেলটা 12 দেই, তাহলেও চলনসই হয়, মানে এটা খারাপ না। তো আমরা যখন ম্যাগাজিনে ডিজাইন করব তখন আমার এই এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে। আবার যখন এখানে এক্সপেরিয়েন্সটা আপনি কিভাবে কাজে লাগাইতেন? প্রতিবার কি করে করে প্রিন্ট করতেন, বা না অন্য কোনো ওয়ে ফলো করতেন? না না না, আমি করে করে প্রিন্ট বলতে মানে রিয়েল লাইফ ছাপাইতাম। ধরেন আমি আজকে আজকে আমি সেটাই 10টা বলছি। বিজনেস কার্ড হলো। জি না, আপনি আপনি কি বলছেন আমি বুঝতে পারছি। ধরেন আজকে 10টা বিজনেস কার্ড হলো, 10টা বিজনেস জি কার্ডের ডিজাইন আসলো আমাদের প্রেসে। তো এখন 10টা বিজনেস কার্ডই তারা ইনফরমেশন দিল, ধরেন
ইমরান কনফেকশনারি ধরেন এরকম একটা আসলো, ইমরান কনফেকশনারি। তো ইমরানের ইনফরমেশন গুলি আমি কি করতাম, সে যেহেতু একটু ইয়াং, আমি তার ইনফরমেশন গুলি আরো ছোট করে দিতাম, যে দেখতাম যে আসলে এটা বোঝা যায় কিনা। সেল না ইমেল user.mail.com ফোন। তো আমি ইমরানের এই ইনফরমেশন গুলি এভাবে দিতাম, যে আর দিলাম আজকে এই কার্ডটাতে, সো আরেকটা কার্ড আসলো, ওই কার্ডটাতে আবার 7 দিতাম। যে মূলত হইছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনফরমেশন গুলি দিয়ে দিয়ে বুঝার ট্রাই করা, যে আমার ধরেন এখানে 7 দিলাম, আরেকটাতে কি দিয়ে দিলাম, ওটাতে আবার ঠিকই অ্যাকচুয়াল, যে মনে করেন একটু বয়স্ক মানুষ ওনার, বা একজন লয়ার, উনি বয়স অনেক বেশি, তো ওনার দরকার একটু ভালো প্রপারলি দেখা। সো তখন আবার তার সাইজ এখানে এরকম করে দিয়ে দিতাম, যে ঠিক আছে ওনার প্রাইমারি মেইন ফ্যাক্টর হচ্ছে তার কন্ট্রাক্ট ইনফরমেশনটা যেন বেশি হাইলাইটেড থাকে, তো এটা 12 দিলাম। কি বললাম বুঝতে পারলেন না? তো এটা হচ্ছে জি জি ক্লায়েন্টের উপর বেস করে, যে আপনার ক্লায়েন্ট যেরকম মানের, ইয়াং হলে একটু ছোট দিলেও সমস্যা নাই। তো সেমই ক্ষেত্র একই রকম, যে আমরা যখন স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল মানের ডিজাইনগুলি করব, তখন আমাদের মনে রাখতে হবে যে আমরা যে ডিজাইনগুলি করতেছি ওই ডিজাইনগুলির মধ্যে কোন ডিজাইনটা খুব স্ট্যান্ডার্ড চাই। যে ডিজাইনটা খুব স্ট্যান্ডার্ড চাইবেন সেটার মধ্যে আপনি ফন্ট সাইজ ছোট দিবেন, অতিরিক্ত ছোট দিবেন, এবং তার সাথে বড় ফন্টের যোগ সাদৃশ্য করে দিবেন। দেখেন একটা কাজ যদি একটু বড় ফন্টের মধ্যে দিয়ে আমরা ওখানে আবার ছোট ফন্ট দিই, তখন ওই কাজটা খুব এক্সেপশনাল লাগে। আপনি স্বাভাবিকভাবে চিন্তা করলে বুঝতে পারবেন, যদি মানে একজন সাধারণ ডিজাইনারও হন, তাহলে দেখবেন এই যে আমরা এই কাজটা খুব স্ট্যান্ডার্ড লাগে। স্বাভাবিকভাবে এই কাজটা বেশি আই ক্যাচি হবে, কারণটা হচ্ছে কি, এখানে একটা মেসেজ দিচ্ছে যে আমি খুবই হাইলাইটেড রিজন, এবং সেটা দিচ্ছে যে না ঠিক আছে আমি প্লেস হোল্ডার, এবং আমি আমার একটা জায়গা প্লেসটা অর্জন করে রাখছি, সে হচ্ছে ওইরকম। এবং এখানে হচ্ছে যে ইনফরমেশনটা যদিও এটা আরো স্ট্যান্ডার্ড, যে সমান সাইজের বা সমান প্যাটার্নের ইনফরমেশন শেয়ার করা, কিন্তু অ্যাকচুয়ালি এটার থেকে বেশি ক্রিয়েটিভ যদি মনে করে সেটা হচ্ছে এটা, যে আমার বড় এবং ছোট তার মাঝে ডিফারেন্সিয়েটটা এরকম, এবং সমান সমান হলে, সমমনা হলে, তাহলে দুইটা ইনফরমেশনের মাঝে কেউ ভ্যালু পায় না। কি বলছি বুঝছেন? যে আপনার এই ফন্টটা এবং এই ফন্টটা দুটাই কাছাকাছি, তখন সে ভ্যালু পাচ্ছে না। এবং এখানে যদি সে এটা নেয়, তখন কিন্তু এটার ভ্যালুটা বাইরে যায়। বাইরে যাওয়ার একমাত্র কারণটা হচ্ছে যে সে একটা জিনিস যেটা দরকার সেটা খুব হাইলাইট করতে পারছে, এবং যেটার একটু কম প্রয়োজন সেটাকে আবার সে ছোট করে রেখে দিয়েছে। তো এখানে মাঝে ডিজাইনের মিনিংটা আছে, একটা প্রপার ডিজাইনের কি দরকার, কেন দরকার, একটা ডিজাইনের প্রত্যেকটা পেজে আলাদা আলাদা এলিমেন্ট, কিন্তু সবকিছু গুরুত্বপূর্ণ না। একটা পেজে যা দিবেন তার সবই গুরুত্বপূর্ণ না, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসই ক্রিয়েটিভ করতে চাইতাম। আশা করি বুঝতে পারছেন যে আপনার যদি জি একটা ভাই 10টা এলিমেন্ট থাকে, তাহলে 10টা এলিমেন্টকেই যদি গুরুত্ব দেন, তাহলে বোঝা যাবে যে কাউকেই গুরুত্ব দিচ্ছেন না। কি বলছি বুঝছেন? তো একটা মিল এলিমেন্ট বা দুইটা এলিমেন্টকে যদি এক্সেপশনাল বানানোর চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে ওটা আপনি গুরুত্ব দিয়েছেন। তো আমি সেটা বোঝাতে চাইছিলাম। তো ভাইয়া প্রশ্ন হচ্ছে তাহলে, আপনি যে বলছেন যে বয়সের জন্য যে একটু বয়স বেশি হলে আহ, মানে লেটারটা একটু বড় করবো, তাহলে আপনি স্ট্যান্ডার্ড এটা সাইজ এটা আপনি এইখানের ক্ষেত্রেও, এবং গত ক্লাসে আমরা যে লোগোটা করছিলাম, আর লোগোর স্লাইডারটা দেখবেন, এখানে যদি
ইউথ হয় তখন দেখবেন কালার গুলি হয় একটু প্লেফুল, মানে বাচ্চা বাচ্চা টাইপ। যদি ম্যাচিউরড হয় তখন দেখবেন যে কালার গুলি কিন্তু খুব মানে সাবজেক্টিভ হয়, খুবই, যেমন যেমন আমরা যে কালারটা দেখেন ব্লু টাইপের। ম্যাচিউরড মানুষ কি দেখতে পারবে, যে কালারটা তাদের চোখে প্লিজিং লাগে, মানে তাদের চোখ বা বয়স আস্তে আস্তে শেষের দিকে যায়, তো তখন তাদেরকে হাইলাইটেড কালার গুলি দিলে সেটা তাদের চোখে মানাবে না। সো বিষয়টা আমাদের ক্ষেত্রে একই রকম। বয়স যখন বেশি, তাদেরকে আমরা ক্রিয়েটিভ কিছু দিতে পারবো না, তখন তাদেরকে দিতে হবে কর্পোরেট আউটপুট। কি বলছি বুঝছেন? জি ভাই, মানে কালার ফন্ট সাইজ একটু বড় দিতে হবে এই। হ্যাঁ, মানে এটা কিন্তু আমরা বড় দেওয়ার কারণটা হচ্ছে কিন্তু যে তখন তাদের ক্রিয়েটিভ জিনিস না দিয়ে তাদেরকে কর্পোরেট জিনিস দিতে হবে, এবং যত পারেন সিম্বল দিতে হবে। এবং যারা বাচ্চা, ইয়াং এজ এবং ক্রিয়েটিভ, তাদেরকে দিতে হবে ক্রিয়েটিভ এলিমেন্ট। হুম, বুঝতে পারছেন? ঠিক। এটাই হচ্ছে বিষয়। আর ক্রিয়েটিভ কিভাবে করবেন? কয়েকটা জিনিসের মধ্যে একটা জিনিসকে হাইলাইট করে ক্রিয়েটিভ করতে হবে। আহ, আচ্ছা, ভালো একটা বুদ্ধি ভাই। তো ভাইয়া, যেটা আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি যখন কোনো বায়াতের জন্য কাজ করব, তখন তো আমি বুঝতে পারছি না যে ওর ছোট না বড়, তাদের জন্য কিরকম। আপনি বুঝতে না পারলে বায়ারের কাজ দিবেন কেমনে? প্রথমত হয়েছে আপনি তার কাজটা খুব সুন্দর ডিসেন্ট ওয়েতে বুঝতে হবে, তার ব্রিফটা পড়তে হবে। আহ, আচ্ছা। ব্রিফটা না পড়লে আপনি তো কাজই করতে পারবেন না। এই যে আপনি 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 ইয়ে, যেটা হচ্ছে মানে আপনার রিজেক্ট হওয়ার অন্যতম কারণ হচ্ছে এটা। আহ, মানে এটা ধরার একটু ট্রিক্স আমাদের বলবেন ভাই। দেখবেন হয়তো বা কিছু কিছু বায়ার খুব বাজে বাজে ডিজাইন পছন্দ করে। বাজে বাজে ডিজাইন কারণটা কি? কারণটা ওইরকম হতে পারে যে বায়ারের বিজনেসটা হচ্ছে 60 বছর বয়সী, 40-50 বছর বয়সী মানুষদেরকে নিয়ে। আপনি সেখানে কালার দিয়ে রাখছেন পিঙ্ক। কি বলছি বুঝছেন? আপনার ম্যাচিউরড কালার দিতে হবে, এখানে পিঙ্ক দিলে হবে না। সো এই স্লাইডারটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। এটা মানে কালার থিওরি নিয়ে খুব বিশাল বিস্তারিত ভাবে লেখা আছে, আপনার চাইলে এটা পড়তে পারেন। এই স্লাইডারে আমি ইউড দিচ্ছি আর লাক্সারি দিচ্ছি, হ্যাঁ, এখানে দুইটা কালার মিক্স হচ্ছে না, বুঝতে পারলাম না। না, আমি করতে পারছি না। কোনটা? লাক্সারি একদম বাড়াই দেন, আর ইউড, হ্যাঁ, লাক্সারি, হ্যাঁ, দেন, হ্যাঁ, দুটো মিক্স মনে হচ্ছে না। এই তো। হ্যাঁ, এটা কি হইলো? এটা হইলো না হইলে আপনি ব্রিফটা ভালো করে পড়েন। Your primary logo color is pink, which represents romance and feminine, but it's also incredibly versatile. From millennial pink to neon magenta, pink for modern, youthful, luxurious look. আপনি এখানে কিন্তু আরো কয়েকটা অপশনের কথা বলছে, মিলেনিয়াল পিঙ্ক, নিয়ন পিঙ্ক, পিঙ্ক। এখানে কয়েকটা ভার্সেটাইল স্টাইল করা দেয়া আছে। আপনি চাইলে এখানের এই পিঙ্ক কালারের আর বেশি ডিজাইন করতে পারেন। মানে পিঙ্কের কিন্তু কয়েকটা ক্লাসিফিকেশন আছে, এটাও পিঙ্ক, এটাও পিঙ্ক। তো আপনার তারা যে স্টাডিটা করছে সেই স্টাডি অনুসারে, তাদের লজিক অনুসারে কাজগুলি খুব সুন্দরই এবং ডিসেন্টলি, এবং তারা তাদের লাইফে মানে রিয়েল লাইফ প্রোডাক্টে তারা পিঙ্কের কাজগুলি কিভাবে কিভাবে হয় সেটাও কিন্তু দেখাই দিছে। আপনি এখানে বুঝতে পারবেন যে আসলে পিঙ্ক মানে টপ লেভেলের যে ডিজাইনার আছে তাদের ডিজাইন গুলি সহ দেখাই দিছে। ঠিক আছে। আচ্ছা, তো তারপর হচ্ছে নেক্সট সাবজেক্ট হচ্ছে, আশা করি ফন্টটা বুঝতে পারছেন। একদম ভাই। কালার প্যালেট, এই যে সেম কালার প্যালেট, যদিও আমরা গতকালকে যেটা দেখাইছিলাম যে কালার হুইল, ফাইনালি যেটা বোঝা যায় যে এইখান থেকে আমি হলে মানে আমি আমার স্টাডিটা করতাম, যেটা হচ্ছে যে আপনি যদি পিঙ্ক হয় যে আপনি একটা লাক্সারিয়াস টাইপের ব্র্যান্ড বানাবেন বা এবং ইউথফুলদের জন্য, তো আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে এটা, তো আপনি পিঙ্কের ভেরিয়েশনস গুলি চান,
ঠিক আছে? জি পিঙ্কের আপনি অ্যাডোবি কালারে যেতে বলছিলেন। অ্যাডোবি কালারে যাইতে হবে। অ্যাডোবি কালারের উপর বড় কোনো রিসোর্স নাই। ওখানেই combination দেখছি। অ্যাডোবি কালারে যাবেন এবং পিঙ্কের যে ভেরিয়েশনস গুলি আছে সেই ভেরিয়েশন গুলি থেকে ডিফাইন করে নেবেন যে আপনার জন্য কোনটা পারফেক্ট। এবং আপনি পিঙ্ক রিলেটেড যে কোনো কালার নিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। যেহেতু মানে আপনি আপনার লাক্সারিয়াস যে ব্র্যান্ডটা বানাচ্ছেন বা যেই থিমটা নিচ্ছেন সেখান থেকে নেবেন। কারণ আপনি যদি এখানে স্টাডি না করেন তাহলে কিন্তু আপনি মানে একটা ব্র্যান্ডকে প্রপারলি মানুষের অডিয়েন্সের কাছে ক্যাচি হিসেবে দাঁড় করাতে পারতেছেন না। এবং তাতে করে সে দেখবেন যে আজকে 2 বছর 1 বছর পর আবার ফাইনালি সে আপনার ব্র্যান্ডটাকে আবার রিডিজাইন করবে। অনেক ব্র্যান্ড তাদের ব্র্যান্ডকে রিডিজাইন করে। কারণটা কি? কারণটা হচ্ছে যে কোনোভাবে ওই ডিজাইনারটা মানে রিপ্রেজেন্ট করতে পারে না তাদের ব্র্যান্ডটাকে। টার্ম পিঙ্ক বা ট্যাগ পিঙ্ক, আচ্ছা ঠিক আছে। ভাই সেদিন আপনি হেক্সাগন দিয়ে দেখাইছিলেন। ওটা হচ্ছে হেক্সা কোড দিয়ে দেখাচ্ছিলাম, আজকে হচ্ছে জাস্ট কালারের নাম দিয়ে দেখাচ্ছি। আচ্ছা এই তো দেখেন পিঙ্ক রিলেটেড যে কাজগুলি আছে খুব সুন্দর পারফেক্টলি প্লেফুল চলে আসছে। এখান থেকে আপনারা দেখে খুঁজে নিবেন যে আসলে আপনার জন্য কোনটা পারফেক্ট। এই দেখেন পিঙ্কে বলে একটা লোগো, এটা কিন্তু লাক্সারিয়াস লাইফস্টাইলের জন্য খুব মানে স্যুট করে, দেখতে সুন্দর লাগতেছে। যদিও ব্লু আছে এখানে, ব্লুটা হচ্ছে রয়্যালের সিম্বল আর পিঙ্কটা হচ্ছে ইয়াং এর সিম্বল। আপনি বুঝতে পারছেন প্রত্যেকটা মিনিংটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি মিন করা হচ্ছে। তো কাস্টমাইজড কালার না বানাইয়া অ্যাডোবি থেকে কালার নেওয়াটা আমি বুদ্ধিমানের কাজ মনে করি, এবং একজন প্রফেশনাল ডিজাইনারের জন্য এর থেকে ভালো কিছুই থাকতে পারে না আমার মতে। ভাই এখানে একটা প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে যে লাইনে তো আমার 5টা করে কালার আছে, হ্যাঁ? তো আমি ধরেন একদম প্রথমটা নিলাম আর লাস্টেরটা নিলাম, তাহলে কি আমার হইলো, না মিললো? হবে না, তাহলে তো আপনার ডিজাইন লজিকই বাতিল। এটা হচ্ছে আপনি এক কালারের উপর ডিজাইন বানাইতে পারবেন না, এটা কোনোভাবেই সম্ভব না। না, আমি 2টা নিলাম, ধরেন হলুদ নিলাম আর একটা লাস্টেরটা নিলাম, এরকম 2টা। আমি তো ওটাই বললাম, আপনার যে কোনো কালার নেন ওই কালারের একটা লাইট ভার্সন একটা ডিপ ভার্সন অল্টারনেট রাখতে হবে। কি বলছি বুঝছেন? লাইট ভার্সন ডিপ ভার্সন বলতে আমি কি বোঝাচ্ছি দেখেন, ধরেন আমরা এই কালারটা চুজ করলাম, এটা চুজ করলাম, এটা হচ্ছে আমাদের প্রাইমারি কালার। তারপর এটাকে আমরা আরো 2টা 3টা দিলাম, এটা প্রাইমারি ধরি, এটা তাহলে একটু লাইট হয়ে যাবে, আর এটাকে একটু ডিপ হয়ে যাবে। ডিপটা হয়তো বা কালো অ্যাড দিলেই হবে। এই তো বুঝতে পারছেন? আপনি চাইলে এটার আরো কোনো অল্টারনেট কালার দিতে পারেন, তবে আপনি আপনার প্যাটার্নটাকে আরো আরো বেশি শাইন করতে পারেন এইভাবে। ফাইনালি এটা যাওয়ার পর আপনার লাগবে একটা ব্ল্যাক কালার, এটা রিচ একটা লাইট ব্ল্যাক। মানে এই 2টা কালার লাগবে, ব্ল্যাক আর হ্যাঁ অবশ্যই, আপনি নয়তো আপনার ডকুমেন্ট কিভাবে সাজাবেন, আপনি তো ব্ল্যাক লাগবে। এই যে দেখেন আমি কালার প্যালেট তৈরি হয়ে গেছে না? জি। তো এই কালার প্যালেটটাই অ্যাডোবি আমাদেরকে দেখাচ্ছে এভাবে বিভিন্ন কালারের ফরম্যাটে। আহ, বুঝতে পারছেন? জি ভাই। ভাই ওই জিনিসটা যে ফটোশপের কালার প্লেটটা একটু বলবেন, মানে আমি স্লাইডার দৌড়াচ্ছি কিন্তু দেখা যাচ্ছে আমার চোখের আইডিয়াতে, হ্যাঁ আমি দিচ্ছি কিন্তু যে এটাই এটাই, কিন্তু স্পেসিফাই কোনো ব্যাখ্যা আছে ওখানে যে কি এত কিসের জন্য? মানে কোনো প্রিন্টিং ডিজাইনের জন্য কালার সিলেকশন? কালার সিলেকশনের জন্য আপনি মূলত হচ্ছে যে আপনি ডিজাইন বা ব্র্যান্ড সিলেকশন যখন করবেন তখন করবেন, আর এখন যখন ফাইনাল হয়ে যাবে তখন ওই কালার বানাবেন আপনি ফটোশপে। এখন ফটোশপে বানান আর যে কোনো ফরম্যাটে বানান, যেমন আমি এখানে গোল্ড বানাইলাম, একটু গোল্ড কালার আচ্ছা দিলাম আর একটু ডিপার চকলেট কালার দিলাম।
তো এতে করে প্রেজেন্টেশনের উপরে ওটা ইয়ে হবে, এই তো। আপনি আপনার ব্র্যান্ডিং এর থিমের উপর কালার থাকবে, এক্সট্রা কোনো কিছু নিতে পারবেন না। এটাই। আচ্ছা, তো বাকিরা কি আছে? ও আচ্ছা, আপু মনে হয় যাই হোক, এই জিনিসটা খুব ভালো লাগলো। তো এছাড়া ধরা ছোঁয়ার বাইরে এটা কিন্তু জানতাম না। আমরা যাই হঠাৎ বলে দিই, কাজ কেটে দাও। আচ্ছা, এখন প্রিন্ট রেডি ফাইল সেটআপ। প্রিন্ট রেডি ফাইল সেটআপটা অনেকটা ডিটিপি বা আউটপুট সেটআপ পুরোটাই এক। জাস্ট আমরা ডাই কাটিং এবং প্রিন্ট মেশিং এর যে কিছু টুকিটাকি বিষয় থাকে সেটা। তো মোটামুটি আমরা ওভারঅল প্রিন্ট নিয়েই কথা বলতেছি এবং এই করতেছি। আরো কিছু বিষয় হয়তো বা আপনাদের জানা থাকতে পারে, তার জন্য আমি একটু করি। যেমনটা হচ্ছে, এটা আমাদেরকে মনে হয় কাউসার ভাই আরো বেশি ভালো বুঝাইতে পারতো। কাউসার ভাই, একটা পেপারের অ্যাকচুয়াল সাইজ থাকে কত? ধরেন একটা অ্যাকচুয়াল সাইজের পেপার আপনি এটা কত থাকে? প্রিন্টিং সেকশনে 3 ধরনের পেপার থাকে আমি যতটুকু জানি। আচ্ছা বলেন, আপনি কি কি জানেন? পেপারের 36, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার 18, 20-30 থাকে একটা। হ্যাঁ 20-30 থাকে একটা, আর একটা ভুলে গেছি। হ্যাঁ 18-36 না কত জানি একটা থাকে। 23-36 থাকে। 23-34 একটা থাকে, আরো একটা আছে। ওই যে 18-23 যে পোস্টারটা করে ওইটা 23-36 করে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝাই আপনার। আমাদের দেশীয় লোকাল মেশিনগুলি একভাবে চলে, বাহিরের দেশের মেশিনগুলি আরেকভাবে চলে। বাহিরের মেশিনগুলি হবে কাস্টম বেসড, আপনি যা সাইজ দিবেন তাকে তারা ধরে নিবে। যদিও তাদের পেপার সাইজ হয়তো বা আলাদা ভিন্ন ভিন্ন হতে পারে, তবে আমাদের যে প্রাইমারি সাইজটা সেটা হচ্ছে 23 আর 36। এটাই সারা দেশে একসাথে ইম্পোর্ট হয়, এক্সপোর্ট হয়। 23-36 এর উপরে বড় কোনো সাইজ দেয় না এবং ছোট কোনো সাইজও তারা নেয় না। তো আমরা যদি 23-36 কে 4টা ভাগে ভাগ করি, স্প্লিট ইনটু গ্রিড, ভাই মনে হয় পিটি নিয়েছেন ইঞ্চি বাদ দিয়ে। হ্যাঁ ইঞ্চির জায়গায় পিটি নিয়েছেন। আমি পয়েন্টে নিচ্ছি আর কি, কারণ এত বড় তো আর করা যাবে না। দেখেন, তো আমরা 23-36 এর পেপারটাকে যদি কাটি তাহলে এখানে আমরা দুইটা পেপার পাচ্ছি আর কি। এটা ধরলাম যে আমরা 23-36 এর পেপারটা হচ্ছে আমাদের মেজর ডাইফ্রেম। সো এটাকে যদি আমরা ডিভাইড করি, মাঝখান দিয়ে কাটিং মেশিন দিয়ে কাটে ফেলি, তাহলে আমরা দুইটা 18 বা 23, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, মানে পোস্টারিং এর জন্য স্ট্যান্ডার্ড সাইজ 18-23। তো এই 18-23 এর দুইটা পেপার পাইলাম। এখন এটাকে যদি আবার আমরা ভাগ করি, আবার split into একসাথে দেওয়া যাবে না, এটাকে দুই ভাগে করতে হবে। আঠারো 23 কে ভাগ করলাম, তখন দেখা যাবে যে এক সাইজের আরেকটা পেপার হয়েছে, সেটা হচ্ছে 11.5x18। 11.5x18 পোস্টার পাইছেন কাসর ভাই? না, আচ্ছা, 11.5x18 পোস্টার আমি করছি আমার মনে। তো 11.5x18 পোস্টারকে যদি আমরা আবার ডিফাইন করি,
ও আচ্ছা, ফিটের জায়গায় ইঞ্চিস করতে হবে মনে হয়। কলাম হয়ে যায়, ওইটা গিয়ে ফাইনালি আমাদের হয় A4 সাইজ, যেটা বলে তারে 11/18 যে সাইজটা আমরা প্রিন্ট করি সেটাকে যদি আমরা এখানে ডিভাইড করি তখন এই আউটপুটটা হয়ে যায় আমাদের 9/11.5। এটা A4 সাইজের জন্য আমরা ছাপাই। তো আশা করি বুঝতে পারছেন যে, এবং A4 কেও যদি আমরা ডিভাইড করি তখন অর্ধেক পাওয়া যায়, যেটা সাইজ অনেকটা 9/5.75, যেটা হচ্ছে লিফলেটের সাইজ, ছোট ছোট হাতে। অনেক সময় দেখবেন যে আপনার বিভিন্ন জায়গায় যাওয়ার সময় রাস্তায় রাস্তায় হাতে হাতে দিয়ে দেয় যে দান করুন, আকুল আবেদন, এরকম কিছু দেখছে? তো ওই ধরনের যে প্রিন্ট আউট গুলি, যে প্রিন্ট ফরম্যাট গুলি, সেটা হচ্ছে A4 এর অর্ধেক। তো এটা হচ্ছে ক্যাটালগ গুলো মনে হয় এই সাইজে করা হয়। হ্যাঁ, এভাবেই করা হয় ক্যাটালগ গুলো, এবং এভাবে ক্রিজিংও করে আর কি, হয়তোবা কাটে না কিন্তু ক্রিজিং করে দেয়। সেটা ক্রেজিংটা কি? ক্রিজিংটা হচ্ছে দুইটা, ধরেন এটা একটা পেপার, এখন আপনি এই পেপারটাকে 3টা ভাগে ভাগ দিবেন। এই 3টা ভাগে ভাগ দেওয়া আপনি কিভাবে দিবেন? একটা হচ্ছে কেটে ফেলা, একদম কেটে ফেলবেন। আরেকটা হচ্ছে মাঝখান দিয়ে যেন ভাঁজ করা যায়, তার জন্য একটা কর্নারে মানে একটা প্রেসার দিবেন যাতে করে ভাঁজ করা যায়, 2 ভাঁজে ভাঙা যায় আর কি, ওটাকে বলা হয় ক্রিজিং। চলুন আমরা একটা ডায়াফ্রেম বানাই, যেটা হচ্ছে A4 এর ডায়াফ্রেম। তো আমি আপনাদেরকে যে লজিকটা বুঝাতে চাইছিলাম, প্রিন্টিংয়ের সাইজগুলি মানে দেশি লোকাল সাইজগুলি এরকম, যে এটা হচ্ছে ওভারঅল, এটা হচ্ছে A4 এর সাইজ বলে প্রিন্টিং এ, আর A4 এর অর্ধেক বলে এটারে 5.75। এটাকে বলে ভাইয়া ওই 9 এর অর্ধেক হবে না? না না না, 9 এর দিকে কাটে না, এটা 11.5 দিকে কাটছে। আচ্ছা, সো যাদেরই প্রিন্টিং প্রেসে কাজ করার শখ বা কাজ করবেন, সো এই ধরনের বিষয়গুলি মনে রাখবেন যে আমরা একটা 18/23 ফ্রেমকে এইভাবে ভাঙি, ভাঙা ভাঙা এভাবে কাজ করি, এবং প্রিন্টিং ওয়াইজ কস্টিং, যেটা কস্টিং মেজারমেন্টও তারা এইভাবেই করে, যে যদি আপনার এই সাইজের হয় বা 9/5.75 হয়, তখন তারা কি করে, এটাকে ধরেন 1000 শিট কিরকম হইতে পারে, ধরেন 5 টাকা করে যদি একটা শিট হয় তাহলে 5000 টাকা, কথার কথা 5000 শিট, এখন 5000 টাকা আর কি 1000 শিট। তো আপনি 9.57 এর 1000 ছাপাবেন, তখন সে আপনার এই প্রাইসিংটা কিভাবে বাইর করবে, এটাকে 8 দিয়ে ভাগ করে দিবে। এখানে 8 দিয়ে ভাগ করলে তাহলে কত আসতেছে,
4 দিয়ে যদি ভাগ করি 5,000 কে, তো 1,1250 টাকা। 1250 অর্ধেক কত? 612 টাকা সামথিং। তো এই শীট 9.57 এর 1000 শীটের পরিমাণটা দাম আসবে আপনার এই 600 সামথিং চলে আসবে আর কি। সো প্রাইসিংটা এইভাবেই করে যে তারা এইভাবে মেজারমেন্ট ধরে নেয় যে আপনি কত সাইজে দিবেন তার উপর ডিভাইড করে। 18-23 হলে তারা অর্ধেক করে, যে 2,500 টাকা। যদিও এত টাকা না, 1200-1300, ওই 1800-2600-2700 এরকম করে প্রিন্টিং শিটের দাম। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ডায়াফ্রেম, সরি, পেপার কাটিং সাইজ। এখন যদি আমরা ডায়াফ্রেম করি, ধরুন আমরা একটা A4 এর সাইজ বানাচ্ছি, একটা A4 এর সাইজের ট্রাইফোল্ড বানাবো, ভার্টিক্যালি বানাবো। এটাকে আমরা ডায়াফ্রেম কিভাবে বানাবো? ডায়াফ্রেম প্রাথমিকভাবে আমার যে কাজটা হচ্ছে সেটা এটাকে আমরা সেফটি মার্জিন দিব, ব্লিড মার্জিন দিব। ব্লিড মার্জিনটা হলো অ্যাক্সেস যে এরিয়াগুলি আছে সেটার জন্য। অফসেট পাথ দিতে পারি আমরা -0.25। এটা হচ্ছে রিয়েল লাইফ প্রিন্টিং প্রেসের কাজ, এভাবে করে তারা। 25 ইঞ্চেস फीट है 9.125। আচ্ছা, একটা। তারপর অফসেট কাছে আবার আরেকটা দেন, -0.5 ইঞ্চেস, 1 ইঞ্চি, হাফ ইঞ্চি ভিতরে রাখে। তো তারা এভাবে ডায়াফ্রেমটা তৈরি করে। এটা আমরা তৈরি করি। যে কোনো জিনিসে একটা ডায়াফ্রেম কিভাবে তৈরি করবেন সেটা এখন কন্ট্রোল 5 দিয়ে দিলে এটা আমাদের গ্রিডটা বা গাইডটা লক হয়ে গেল। এখন একটা কাজ শেষ। তারপর সেকেন্ড কাজ হচ্ছে আমাদের, যেহেতু ট্রাইফোল্ড বানাবো বা বাইফোল্ড বানাবো, তো আমরা এটাকে স্প্লিট ইনটু গ্রিডে দিতে পারি, দুইটা গ্রিডে ভাগ করতে পারি। কলামে দুইটা কলাম দিলাম। তারপর ভাই অফসেট পাতে মিটার লিমিট 4টা কি? চারদিকে 3 দিলে 3 পাশে থাকবে, 2 দিলে 2 পাশে থাকবে, 4 দিলে 4 পাশে থাকবে। এই যে অফসেট পাতটা এই পাশে ছাড়ছে, ওই পাশ থেকে ছাড়ছে, নিচ থেকে ছাড়ছে, ওটা আর কি। তো এটা হচ্ছে আমাদের দুই পাশেরই ডায়াফ্রেম। তো এখানে যদি আমরা চাই, এখানে অফসেট পাথ এটা রাখতে পারি, যে মানে হাফ ইঞ্চি করে ভিতরে ছাড়লাম, এটাকে আমরা কন্ট্রোল 5 দিয়ে দিতে পারি। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি ডায়াফ্রেমটা আপাতত তৈরি করা হলো। এখন আমরা এটার সাথে, এটা হচ্ছে সেফটি মার্জিন আর কি, যেটা গ্রিড বা ব্লিড এরিয়া গুলি। এখন আমরা এর সাথে আমরা একটা ডাই করব, যেটা হচ্ছে কাস্টম ডাই। আপনারা কাস্টম ডাই এর অনেক ডিজাইন পাবেন। কাস্টম ডাই বাইফোল্ড দেখি আমরা পাই কিনা, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কাস্টম ডাই বাইফোল্ড, যদি এরকম ডিজাইনটি এখন নাই, ব্যাপার কি ডাই কাট। ট্রাইফোল্ড আছে, একটা ট্রাইফোল্ড পাইলাম মনে হয়। আচ্ছা, ট্রাইফোল্ড থেকে আমাদের ধারণাটা নিতে অ্যাটলিস্ট সুবিধা হবে। এই যে দেখেন, এটা কিন্তু একটা ডাই কাটেড
ডিজাইন। তো আমরা এরকম ভাবে একটা ডিজাইন বানাবো, এটা আলাদা একটা স্পেশাল মিনিং থাকবে। তো আমরা পাথটা করতেছি প্রাথমিকভাবে, যেটা হচ্ছে এই ধরনের ডাই কাট না দেওয়াটা বেটার। সার্কেল দিতে পারি, আমাদেরকে রাউন্ড করতে পারি। আচ্ছা, লক্ষ্য করছেন? দেখেন আমি এটা একটু এক্সপ্লেন করতেছি এখন। এটা যে বিষয়টা, সরি, আপনাদের তো সাউন্ড দিতেই হবে, কারণ ইন্টারেক্টিভ না করতে পারলে সমস্যা। সো এটা বোঝানোর কারণটা হচ্ছে যে আমরা এই পাশে এমন ভাবে কাটিং করব যে মেশিন কাইটা ফালাই দিবে এই অংশটা, আর শুধুমাত্র এটা থাকবে। সেটার উপরে যেটা যখন এটা র‍্যাপ হবে, এটা আইসা পড়বে, তখন যেন এটা বোঝা যায় যে এই পাশে কিছুই নাই, এই পাশের এই অংশটা দেখা যাবে। সো আমাদের এভাবে ডিজাইনও করতে হবে, সেইভাবে কাটিংটাও রাখতে হবে। সো আমাদের এটা যদি আমি এই পাশে এটার উপর আইনা ফেলি, এরকম হবে। তো এর বা এরিয়ার বাইরেরটা আমাদের ডিজাইন করতে হবে। তো আমি চাচ্ছি যে এটা যখন ফ্লিপ হবে, ফ্লিপ হইয়া এই পেজের উপর আইসা বসবে, দুইটা একসাথে পাশাপাশি থাকবে, তখন যেন এই কালারটার সাথে এই কালারটা ম্যাচ খায়। আশা করি আপনারা কথাগুলি, আমার কথাটা বুঝতে পারছেন যে আমি কি চাচ্ছিলাম। জি ভাইয়া, ক্লিয়ার। যে আমি যদি এটাকে এটার ঘুরাইয়া, মানে যেহেতু মাঝখান দিয়ে ক্রিজিং হবে, ক্রিজিং হবে, তো মাঝখান দিয়ে এটা ফ্লিপ করে ঘুরানো যাবে, এবং এটা যখন ঘুরবে, ঘুইরা এটার উপর আইসা পড়বে, তখন এই কালারটার সাথে এই কালারটা যেন ম্যাচ খায়। তো এটা যেহেতু এইটা কভার এবং এটা কভার আর কি, এই হচ্ছে প্রথম দরকারি জিনিস। এখন আমি এইটাকে কিভাবে আমি আমার ডাই কাট ফ্রেমের ভিতর রাখবো। তো প্রাথমিকভাবে আমাদের যে অংশটা আছে এটাকে কাটিং দিতে হবে। এটা হবে আমাদের কাট আউট মার্ক।
এবং কাটার মার্কটাকে আমরা আলাদা করে স্পেসিফাই করতে পারবো। হ্যালো, তো আমাদের কাজ হচ্ছে যে যে অংশটা আমরা ডাই কাট করব সেই অংশটাকে স্পেসিফাই করা। কারণ এই এই কালো অংশটা, যে কালো মার্কটা দিচ্ছি আমরা, এই কালো মার্কটা ডাইসের জন্য আলাদা তৈরি হবে। এটার জন্য আলাদা ভাবে এভাবে কপি করবে মানুষ, মানে ডিজাইনার যারা ফার্ম আছে তারা ধরে নিবে, ধরে নিয়ে এটাকে এভাবে পেস্ট করবে এবং এইটা বসায়া বসায়া একটা কাস্টম ডাই বাড়ি করবে। কাস্টম ডাই বলতে মানে মানে ছুরির মতো কাটার জন্য, ছুরির মতো এক প্রকার যন্ত্র বা এক প্রকার মেশিন আর কি, যেটা হচ্ছে ডাই কাটিং মেশিন। যদি দেখি সার্চ করি, ডাই কাট মেশিন কি পাওয়া যায় কিনা। এই যেটা রাউন্ড শেপ ওটাই তো ডাই কাট বলে না? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, এটাই মেশিন। এটা মানে ছোট বড় এরকম আছে, তবে আমরা আমরা যথাসম্ভব এরকম ছিল আমাদেরটা। এরকম নাকি এরকম ছিল, যা খেয়াল নাই আমার। হ্যাঁ এরকমও ছিল, এই যে এরকম। এটা হচ্ছে ডাই কাট মেশিন, এইখানে কাটিংটা দেয়। ঠিক আছে, যে ফ্রেমটা আছে, যে ফ্রেমটার কথা বলি আমরা, সেই ফ্রেমটা এখানে বসাবে, বসায়া এখানে ছাপার জিনিসপত্রগুলি রাখবে। তারপর এটা আইনা হুবহু সাইজের উপর বসায়া একটা করে প্রেস দিবে, তারপর মানে পেজগুলি একদম কাট হয়ে যাবে। যে যে অংশটা আছে সেই অংশটা ফেলে যাবে, যেমন এভাবে কাটবে, কাটার পর মানে ছাপাবে পুরোটাই, এই আর্টবোর্ড পুরাটাই ছাপাবে, কিন্তু এইটার উপর তারা ফেলে দিবে ডিজাইনটা। ফেলে দিলে এই অংশটা কাইটা নাই হয়ে যাবে। প্রাথমিকভাবে এই অংশটা এরকম কালারের থাকবে, কিন্তু এটা যখন ডাই কাট ফ্রেমটা দিবে তখন এরকম সাদা মানে বাহিরের অংশটা চলে যাবে। তো এই ডাই কাটটার জন্য আমরা কি করব, আমাদের স্ট্রোক অপশনে যাব, এভাবে দেয়া আর কি। যদি এরকম হয় 3 দেয়া যায়, 3 দিলে ভালো হয়। এবং ডাই কাটটা আমরা এইভাবে আউটপুটের লেয়ার এক্সট্রা করে রাখতে পারবো, যেটা হচ্ছে লেয়ার ফাংশনে যেতে পারি, এখানে নিউ একটা ডাই কাট। এই তো বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের ডাই কাটটা, আর এটা হচ্ছে এলিমেন্ট। সাইড ডান পাশ বাম পাশ এরকম করে রাখা যায়। এবং ওভারঅল যে আর্টবোর্ডটা আছে সেই আর্টবোর্ডটাকে আমরা এখানে একটা ক্রপ মার্ক দিতে পারি। মোটামুটি আমাদের কাজের অনেকটাই শেষ। লেয়ার অপশনটা আমরা এখানে রাখতে পারি এটা, এবং এখানে আরেকটা ক্রপ মার্ক দিতে হবে, এটা হচ্ছে এই ক্রপ মার্ক। এটা ক্রপ মার্ক না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ক্রিজিং মার্ক।
কি বললাম বুঝতে পারছেন? এটা হচ্ছে জি, crease mark। যখন আমরা মার্কটাকে ক্রিজ করব তখন সে মার্কটা এটা। আর আচ্ছা, সরাসরি ছাপাতে চলে যাবে এই কালারটা এবং এই কালারটা, এটা ছাপায় যাবে এবং এইখানেও একটা এক্সট্রা কালার থাকবে যেটা হচ্ছে এটা। এটা থাকবে এটা এরকম এরকম এভাবে ছাপাবে, কিন্তু এই মার্কটাই আমাদের কাজটাকে এক্সেপশনাল বানাবে, যে আমরা এই মার্ক এই অংশটাকে আমরা কেটে ফেলে দিব। ফাইনাল আউটপুট হচ্ছে এটা। এবং এখানে যদি আপনারা চান আপনারা ডিজাইন করবেন, যা খুশি তা করবেন, এখানে এখানে ইনফরমেশন দিবেন, লেখা দিবেন সৌরভ, কিন্তু প্রপার যে ডাই কার্ড ফ্রেমটা হচ্ছে এটা। ভাই এই যে ডাই কাটের এটা কেমনে নিয়ে আসলেন বুঝতে পারি নাই। কোনটা কোনটা? এই যে চারিদিকের যে কাট মার্ক গুলা, এটা ট্রিম মার্ক। এটা আপনি হ্যাঁ ট্রিম মার্ক, তারপরে যে আপনার ওই যে ক্রিজ মার্ক যেটা দিলেন, এটা কিভাবে আসলো বুঝলাম না এটা। ক্রিজ মার্কটা আমি বানাইলাম, জাস্ট দেয়া। আমি আচ্ছা, আর আলাদা ট্রিম করে মার্ক গুলা আর ট্রিম মার্ক গুলো আমি আমার যে আর্টবোর্ডটা আছে সেই আর্টবোর্ডটা ধরলাম। ধরেন আমি এই আর্টবোর্ডটাই ধরলাম, আর একটা নতুন আর্টবোর্ড দেখাই দিই, আমি ভিতর থেকে ধরছি তো। ধরেন এই দুটো আমার আর্টবোর্ড, আমি এফেক্ট থেকে ক্রপ মার্ক দেখাই দিলাম। ও আচ্ছা, ইফেক্ট থেকে। জি, এটা হচ্ছে আমাদের কাজের সুবিধার জন্য ট্রেড মার্ক এবং crop marking। আর ভাই ব্লিড এরিয়া ছেড়ে যদি দিতে হয় সেক্ষেত্রে ওই যে ব্লিডের ভিতরে ওটা ধরতে হবে, ব্লিড এরিয়া ছাড়তে হলে কি করতে হবে? মানে ট্রিম মার্কটা ব্লিড এরিয়া ছেড়ে হবে না? জি জি, তো সেই ক্ষেত্রে তো আরেকটু ভিতরে আসবে মনে হয়। না 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 না, এটা তো একটু বাহিরে থাকবে, একদম কাছে থাকবে না তো। আর আপনি যদি ও কাস্টম আচ্ছা, দিতে চান, মানে অটোমেটেড ছাড়া ম্যানুয়াল দিতে চান, তাহলে আপনাকে এভাবে বানাই নিতে হবে। এটা আমরা বানাই নিতাম, কারণ আমাদের মেশিন বাহিরের এত এরিয়া ছাড়তে চাইতো না, কারণ প্রিন্টিং তো আমাদের দেশ হুম, বাটপারের দেশ, যত ছোট রাইখা যায় আর কি, আমাদের কাগজ বাঁচানো যায় যত। কাগজ বাঁচানো যায় যত। এইভাবে মার্কগুলি আমরা বানাই নিতাম। তারপরে আরো কিছু জিনিস ছিল ফ্যাক্টর, যেটা হচ্ছে ডিটিপি। আচ্ছা দাঁড়ান আমি একটু দেখি আবার আমার কাছে ওই ফ্রেমটা আছে কিনা, কারণ আমি তো এই ফ্রেমটা আপনাদেরকে দিব। সো ফ্রেম মার্কটা কি রাখবো না আমাদের কাস্টম মেডটাই রাখবো বুঝতেছি না। হ্যাঁ, দুইটাই রাখেন ভাই। ভাই আমার একটা কোশ্চেন ছিল জি জি অবশ্যই। যে এখানে যদি ব্লিডের হলে তো আমাদের কারো এক্সট্রা যে সবুজ কালার থিমটা আছে ওইটা আমাদের কারো ব্লিডের বরাবর একটু এক্সট্রা নিতে হইতো না? সবুজ কালারের যে থিমটা আছে কি, ওইটা আমাদেরকে ব্লিডের জন্য ওই যে 0.125 এর থেকে আরো অতিরিক্ত অংশ নিতে হইতো না? 0.125 অতিরিক্ত অংশ? হ্যাঁ আমি তো বললাম যে এটা তো আমি যে উপরে দিছি সেটা তো ফ্যাক্ট না, আপনি চাইলে আরো ভিতরে রাখতে পারতেন, ওটা মানে ওটা ডিজাইনের অংশ, কিন্তু ওভারঅল যে বিষয়টা সেটা ডাই কাটের ফ্রেমটা তো বুঝতে পারছেন যে কি কি। হ্যাঁ ডাই কাটটা বুঝতে পারছি। এখন আপনি যদি চাইতেন যে ডিজাইন যেমন এটা উপরে গেছে গা আমার মানে এজিং এর ভিতরে চলে গেছে, আর একটু ভিতরে দিতে পারতেন। আমার কোশ্চেন এদিকে কেটে যাবে নাকি তাহলে প্রিন্টের টাইমে? হ্যাঁ প্রিন্টে গেলে এটা কাটা যাবে। না এজিং এর অংশ ধরুন একটু তো রাউন্ড স্পেস আছে, এখন এটা কেটে গেলে তো একদম সোজা হয়ে যাবে গা। হুম হুম। তো আপনার উচিত বা আমার উচিত ছিল এটা আরো ভিতরে দেয়া, যেহেতু যেহেতু কাজ করে ফেলছি, সো এই কারণে আমি আর কিছু করতে চাচ্ছি না, কি বলতে বুঝছেন? উচিত ছিল আরো ভিতরে দেয়া, এট লিস্ট সেফটি মার্জিন পর্যন্ত রাখা, যে সেফটি মার্জিনের বাইরে যাওয়াটা উচিত হবে। তো আমি আমার জিমেলে যাচ্ছি, আমার দেখি আমার সরি আমার আগের কোনো ফাইল আছে কিনা, সম্ভবত আমার ফাইল থাকবে। আমার ডিটিপি তে একটা জিপ গ্রিপার মার্ক আছে আর কি, আপনার ডিটিপির একটা মার্ক আছে, তো ওই মার্কটা থাকলে বেটার, তাহলে করে আউটপুটটা 4 কালারের ভেরিয়েশনটা করা যাবে, যাতে ছাপাতে বোঝা যায়। অবশ্য না হলে এটা বানাই দিব আমি, সমস্যা নেই। যে
মার্কটা নাই আমাদের কাছে। যাই হোক, আচ্ছা ওই মার্কটা আরেকদিন বের করতে হবে। দেখি ডিটিপি মনে হয় পাওয়া গেছে কয়েকটা অনলাইনে যেগুলি ছিল। মার্কগুলি অনেকটা এরকম। আচ্ছা ঠিক আছে, সো আমি এখানে রেকর্ডিংটা এখানে স্কিপ করে ফেলি, সো আমাদের আর মনে হয় না এটা ক্যারি করতে হবে। আচ্ছা, কারো কি আউটপুট ফরম্যাটটা দরকার? এই ফরম্যাটটা দরকার যাতে করে আপনারা বুঝতে পারেন। অ্যাকচুয়ালি আমি গতকালকে যে মার্কগুলি দিছি, মানে যে টেমপ্লেটটা দিলাম না ব্র্যান্ডিং এর জন্য, ওই ব্র্যান্ডিং এর মধ্যে কিন্তু এরকম কার্ড বা মার্ক সহ প্রত্যেকটা টেমপ্লেট দেয়া আছে। অ্যাকচুয়ালি গতকালকে টেমপ্লেটটা দেওয়ার কারণই হচ্ছে যেন আপনারা পরবর্তীতে বুঝতে পারেন, বুঝছেন, মানে ডাই কাট এবং ফ্রেমগুলি। তো আজকে এটা যেভাবে বানাইলাম প্রত্যেকটা ফ্রেমওয়ার্কে এরকম ভাবে বানানো তৈরি করা, বুঝছেন, এবং ওটা হচ্ছে নিজস্ব ভাবে তৈরি করা। আমি এবং আমার উস্তাদ এভাবে কাজ করছি, কাজ করে করে তৈরি করছি ওইরকম ফ্রেমওয়ার্ক গুলি। এটা কারো কাছ থেকে কালেক্ট করা ফ্রেমওয়ার্ক না, প্রত্যেকটা জিনিস এরকম কাস্টম করা। তো যেটা হচ্ছে যে আমি প্রিন্টিং সেকশনটা এখানে আপাতত রেকর্ডিংটা অফ করতেছি, এবং নেক্সট ক্লাসটা আমাদের কি থাকবে এখানে, মানে আমার কোনো টপিক নাই। আচ্ছা আপু দিয়ে, মানে এটা হচ্ছে যে আপনারা যদি কেউ কখনো প্রিন্টিং ডিজাইন বা রিলেটেড সম্পর্কে, যে যেমন দামের বিষয়টা, দামের ফ্যাক্টর, এটার জন্য কেউ আপনাদেরকে ইনা করতে পারে। আর কালকে আমাদের মনে হয় একটু বেশি কাজ করতে হবে প্রিন্ট টেমপ্লেট। সিটিপি প্লেটটা বের করার আগে কি সিমিলার ওয়ে? কি সিটিপি প্লেট, সিটিপি প্লেট বের করার আগে সিমিলার প্রসেস কিনা নাকি? জি, এটা সিটিপি প্লেটগুলি যদি ধরেন আপনার এটা আউটপুট, সিটিপিটা কিরকম হবে মনে করেন 4 কালার সিটিপিটা কিভাবে বের করব বা আলাদা আলাদা কিভাবে করব? না, আলাদা কিছুই করতে হবে না। আপনার কাজ শুধুমাত্র এরকম করে আপনাকে যে আমি পেজ ফরম্যাটটা দেখাইলাম না, জি, এটা মাথায় রাখতে হবে। এখন আপনি যদি A4 বানান তাহলে হচ্ছে এটা,
এরা বলবে যে চারপাশ থেকে অত ইঞ্চি বা আধা ইঞ্চি করে ছাড়ো বা 0.25 করে ছাড়তে হবে, যেমন এটা 0.25 করে ছাড়তে হবে, আধা ইঞ্চি করে ছাড়বে আর কি। মানে প্রিন্টিং এর জন্য বলে যে উপরে আর নিচে রুলার লাগবে আমাদের, সো আমরা উপরে আর নিচে আধা ইঞ্চি করে ছাড়ো। সো আধা ইঞ্চি করে ছাড়ার পর আপনার হয়তোবা এরকম হবে, এরকম হবে, ঠিক আছে। সো এই ফ্রেমটাতে আপনি আপনার ডিজাইনটা কাইন্ডা বসাবেন। এটা কি করবে, এটা একটা আউটপুট বানাবে যে এটা কি করবে তারা, যে কত মেশিনের সাইজ, কত মেশিনে ছাপাবে। যদি মিনি মেশিনে ছাপায় তাহলে A4 এর সাইজ যেটা আছে সেটা দিলে হবে, একটা একটা করে টানতে পারবে। আর যদি আপনি চান যে 18/11.5 টানুক, তাহলে আপনাকে এইভাবে কাজ করতে হবে যে দুইটাকে পাশাপাশি রাখতে হবে, যেটা হচ্ছে এই সাইজটা দুইটা পাশাপাশি রাখলেন, রাইখা এখানে একটা ডিজাইন এবং এখানে একটা ডিজাইন দিয়ে দিলেন, দিয়া কাটিং মার্কটা এখানে দিলেন, এখানে একটা মার্ক দিলেন। ও যেটা আমরা ওখানে যেই কাজটা করলাম সেম টু সেম এই কাজটা এখানে করতে হবে, যে এখানে একটা উপরে একটা মার্ক দিতে হবে এভাবে, এভাবে উপরে একটা মার্ক দিবেন, নিচে একটা মার্ক দিবেন, তাহলে এটা কাট করে ফেলবে। হ্যাঁ, আর এটা হচ্ছে অ্যাকচুয়াল কাজ, আর কিছুই নাই, খালি দুইটা ডিজাইন পাশাপাশি বসায় এটাকে আউটপুট মানে ইপিএস ফাইল দিয়ে দিবেন, তাহলে হচ্ছে এটা। আর যদি বলে যে না আমরা 18/11.5 না, আমরা 18/23 দিব, যাতে করে মানে বেশি সংখ্যক ডিজাইন ছাপাইতে পারি কম সময়ে, তখন এটাতে করবেন যে এইভাবে 4টা ফরম্যাট রাখবেন। এবং এখন কি করবেন বলেন তো, এখন কাটিং মার্কটা দুই পাশে দিতে হবে, যে উপর থেকে নিচে একটা, এখান থেকে এখানে একটা দিলে 4 কোণায় 4টা আপনার A4 সাইজের পোস্টার ডিজাইন হয়ে যাবে। তো আপনার আউটপুট ডিপেন্ড করে যে আপনি কোন মেশিনে ছাপাবেন। আপনি যদি সিটিবি মেশিনে ছাপান তাহলে 18/23 দিতে হবে। আপনি যদি কট মেশিনে ছাপান তাহলে 11.5/18 সাইজ করতে পারেন। আর আপনি যদি মিনি মেশিনে ছাপান তাহলে 9/11.5, এর বেশি না। আমার কথা বুঝছেন? আপনার মেশিনের উপর ডিপেন্ড করে আপনার আউটপুটটা কিভাবে সাজাবেন। এটা হচ্ছে 4টার জন্য আউটপুট হলে এরকম, 2টার আউটপুট হলে এরকম, একটার আউটপুট হলে এরকম করে খালি ফাইলটা ইপিএস করে দিয়ে দিলে ডিটিপি তে আউটপুট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, আমি রেকর্ডিংটা বন্ধ করতেছি, আপনারা 2টা মিনিট থাকেন, আমি আসতেছি। আর আজকের মতো ক্লাস এটাই, আর আগামীকাল প্রিন্ট ডিজাইনের ট্যাবলেট ডিজাইনগুলি দেখাবো ইনশাআল্লাহ।